পুরনো হিন্দি সিনেমার একটা গান একঘেয়ে সুরে গুনগুন করতে করতে এগিয়ে চলেছে রমেশ। তার হাঁটার ধরন মোটেও স্বাভাবিক নয়। বেসামাল হয়ে রাস্তার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করতে করতে এগিয়ে চলেছে সে। আজ একটু বেশিই রঙিন জল পান হয়ে গেছে। রাতও হয়েছে অনেক। রাস্তায় কোনো জনমানুষ নেই, এমনকি কোনো রাতচরা পাখি বা নিদেন পক্ষে কুকুরও আশেপাশে চোখে পড়ছে না। আর হাঁটতে পারছে না রমেশ। কিন্তু এখনও তার বাড়ি অনেক দূর। রাস্তাটাও তার বিশেষ চেনা মনে হচ্ছে না। হঠাৎ একটা বড় গেটওয়ালা বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ালো। কই, এই বাড়িটা তো আগে কখনো চোখে পড়েনি। তাহলে কি সে রাস্তা ভুল করল? বাড়িটা যেন অস্বাভাবিক রকমের অন্ধকার। কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। শুধুমাত্র দোতলার একটা কোণের দিকের ঘর থেকে একটা হালকা আলোর আভাস পাওয়া যাচ্ছে। কেমন গা ছমছম করতে লাগলো তার। এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না ভেবে সে উল্টো পথে হাঁটা শুরু করতে যাবে। হঠাৎ তার কানে এলো একটা নারী কণ্ঠের আর্ত চিৎকার। আওয়াজটা বাড়ির ভেতর থেকেই আসছে। আওয়াজটা শুনে মনে হচ্ছে এটা শুধু চিৎকার নয়, কারোর প্রাণ ভিক্ষার আরতি। আর আওয়াজটা সম্ভবত সেই দোতলার কোণের ঘর থেকেই আসছে। রমেশ আর কিছু না ভেবে দৌড় লাগালো সেই বাড়ির দিকে। না, মেয়েটাকে কিছুতেই সে মরতে দেবে না। বাড়িটার জীর্ণ সদর দরজার কাছে পৌঁছে সে দেখল সেটা ভেতর থেকে বন্ধ। সে একটা সজোরে লাথি কষালো দরজাটার ওপর। তারপর ভাঙা দরজা টপকে সিঁড়ি দিয়ে দৌড়তে দৌড়তে উঠে এলো দোতলায়। দোতলার একদম কোণের দিকে ঘরটা। সেখান থেকেই চিৎকারটা আসছে। সে দৌড়ে গিয়ে ঘরটার সামনে দাঁড়ালো। কিন্তু আশ্চর্য, ঘরটার ভেতর থেকে তীব্র চিৎকারটা ভেসে এলেও দরজাটা বাইরে থেকে তালা বন্ধ। সে আর কিছু না ভেবে এই দরজাটাও লাথি মেরে ভেঙে ফেলল। ঘরে ঢুকে সে দেখল কোথায় কি, ঘরের ভেতর কোনো মেয়ে তো দূরের কথা, কোনো প্রাণীর চিহ্ন মাত্র নেই। এবং ঘরের ভেতরের প্রতিটা আসবাবের ওপর পুরো ধুলোর আস্তরণ দেখে সহজেই অনুমান করা যায় ঘরটা বহু যুগ ধরে বন্ধ পড়ে আছে। সে ঘর থেকে বেরিয়ে আসতে যাবে এমন সময় তার চোখ গেল ঘরের কোণের দিকে। পূর্ণিমা রাতের চাঁদের মৃদু আলো এসে দেখল ঘরের একদম কোণের দিকে একটা মেয়ে দুই হাঁটুর ভাঁজে নিজের মুখটা গুঁজে বসে আছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সে মেয়েটার উদ্দেশ্যে বলল, এ কি, এই তুমি কাঁদছো কেন? আর একটু আগে এই বাড়ির ভেতর থেকে যে চিৎকারটা এলো সেটা তুমি করলে? হ্যাঁ? মেয়েটা কোনো উত্তর দিল না। একইভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যেতে লাগলো। রমেশ আবারও মেয়েটার উদ্দেশ্যে একই প্রশ্ন করল। এবারেও কোনো প্রতিক্রিয়া না পেয়ে রমেশ এগিয়ে গিয়ে মেয়েটার কাঁধে নিজের হাত রাখল। পরের দিন সকালে বাড়িটার সামনে একটা ছিন্ন ভিন্ন লাশ আবিষ্কার করল প্রতিবেশীরা। পুলিশ এলো, প্রাথমিক তদন্তও চলল। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করল এটা কোনো বন্য জীবজন্তুর কাজ। লোকটার পকেট থেকে পাওয়া আইডি কার্ডে তার নাম পাওয়া গেল, রমেশ ঘোষ। পুলিশ যখন তার লাশ ময়না তদন্তের জন্য নিয়ে গেল তখন কৌতূহলী ও আতঙ্কিত জনতা ছাড়াও সেই লাশ দূর থেকে দাঁড়িয়ে কেউ লক্ষ্য করছিল। ঠিক তখনই একটা ঝোড়ো হাওয়ায় সেই বাড়ির সিঁড়ি ঘরের পর্দাটা সরে যেতেই একটা ছায়ামূর্তি সাত করে সরে গেল। কেউ লক্ষ্য করলে হয়তো দেখতে পেত সেই ক্ষতবিক্ষত মূর্তির মুখে লেগেছিল এক ক্রূর হাসি। সে এখন আবার অপেক্ষা শুরু করবে তার নতুন শিকারের।
আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনারা অধিকাংশই আমাদের গল্প শুনছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও বেল আইকনে কিন্তু আপনারা ক্লিক করছেন না। আপনারা অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করুন এবং অল নোটিফিকেশনটা অন করে দিন, নইলে কিন্তু তা না হলে আপনারা আমাদের গল্পগুলো নোটিফিকেশন মিস করে যাবেন। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের জন্য আরও একটি বিশেষ ঘোষণা। এবার থেকে আমাদের গল্পের লাইভ প্রিমিয়ারে থাকা একজন ভাগ্যবান বিজেতা জিতে নিতে পারেন আমাদের চ্যানেলের প্রিমিয়াম মেম্বারশিপ। এর জন্য শ্রোতাদের একটা ছোট্ট কাজ করতে হবে। আমাদের চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করার পর মেম্বারশিপ লেখার ঠিক ডান দিকে একটা 3 বার অপশন আছে, সেখানে ক্লিক করে গিফট সেটিংসে গিয়ে অ্যালাউ গিফটস অপশনটা অন করে দিতে হবে। এর ফলে আপনাদের মধ্যে থেকেই একজন বিজেতা জিতে নিতে পারেন আমাদের চ্যানেলের মেম্বারশিপ। তাহলে আর দেরি না করে যা যা করতে হবে চটপট করে ফেলুন। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনারা শুনবেন লেখক সুরজিৎ ঘোষের কলম থেকে একটি ভয়ের গল্প, সিঁড়িঘর। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, সুরজিৎ ঘোষের কলম থেকে সিঁড়িঘর। বাপি বাপি, আমাদের নতুন বাড়ি আর কত দূর? ছোট্ট মেয়ে রাজন্যার কথা শুনে অজিত গাড়ি চালাতে চালাতে স্টিয়ারিংয়ে হাত দিয়ে ব্যাক সিটের দিকে তাকাতে দেখল তার স্ত্রী সুমিত্রা খোলা জানলার দিকে তাকিয়ে বসে আছে। অপলকভাবে তার এলোমেলো মাথার চুল এসে মুখে ঝাপটা মারছে, আর তাদের মেয়ে রাজন্যা বসে আছে মায়ের ঠিক পাশে। রাজন্যার বয়স খুবই অল্প, 10 বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে সে। রাজন্যার প্রশ্নে অজিত এবার হাসতে হাসতে বলল, এই তো মা, আমরা প্রায় চলেই এসেছি। কি মজা কি মজা, আমরা নতুন বাড়ির কাছাকাছি চলে এসেছি। কি মজা কি মজা। বাবার কাছ থেকে তাদের নতুন বাড়ির কাছাকাছি সে এসে গেছে এই কথা শোনা মাত্র যেন মহা আনন্দের সাথে বাচ্চা মেয়েটি হাততালি দিতে দিতে বলল কথাগুলো। অজিত খেয়াল করে দেখল সুমিত্রা অনেকক্ষণ ধরে প্রায় গাড়িতে ওঠার পর থেকেই একভাবে চুপ হয়ে বসে আছে। বাইরের খোলা কাঁচের জানলাটার দিকে তাকিয়ে সুমিত্রার উদ্দেশ্যে অজিত এবার বলল, কি হলো সুমিত্রা? অনেকক্ষণ ধরে দেখছি তুমি পুরোপুরি চুপচাপ হয়ে বসে আছো। হ্যাঁ, মুড অফ নাকি? অজিতের এই কথা শুনে তার পাশের সিটে বসে থাকা বন্ধু অগ্নি এবার শান্ত গলায় বলল, আরে না না, বৌদির মুড অফ নয়। আসলে কি হয়েছে বলতো, তোরা এতদিন ধরে ওইখানে ছিলিস, তাই আজ যখন সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিস তখন বৌদির মনটা একটু খারাপ হয়েছে। তার মন খারাপ হওয়াটাও তো স্বাভাবিক। যতই হোক 5 বছর তোরা সিভিলেনের ওই বাড়িতে ছিলি, 5টা বছর তো কম কথা নয়। অগ্নির কথা শুনে এই প্রথমবার এবার কাঁচের জানলার থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে কিছুটা হেসে সুমিত্রা বলল, একেবারে ঠিকই ধরেছ অগ্নি। সত্যি এতদিন ধরে যে ওইখানে ছিলাম আমরা, কত পাড়া প্রতিবেশী হয়ে উঠেছিল বলো তো আমাদের। হ্যাঁ, কত মানুষের সাথে মেলামেশা, কত সুন্দর সুন্দর স্মৃতি। আর আজ যখন ওই ওই সমস্ত কিছু ছেড়ে চলে দিয়ে এলাম আমরা চিরদিনের মতন, তখন তো একটু মন খারাপ হবেই বলো। সুমিত্রার কথা শুনে এবার তার স্বামী অজিত বলে উঠল, আরে তুমি এত মন খারাপ করছো কেন? সিভিলেনের বাড়িটা আমরা ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু ওখানে যে আর কোনোদিন যেতে পারবো না এমনটা তো নয়। আমি তোমায় কথা দিচ্ছি, মাঝে মধ্যে সানডেতে আমি তোমায় নিয়ে যাবো সিভিলেনের ওই বাড়িটায়। সেখানে গিয়ে তুমি সকলের সাথে দেখা করো, মন খুলে গল্প করো, তারপর আবার বাইরে থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে আসবো। ভাড়া বাড়িতে থাকার থেকে নিজের কেনা বাড়িতে থাকার মধ্যে একটা আলাদাই সুখ আছে, জানো তো। তাছাড়া সিভিলেনের ওই বাড়িতে থেকে প্রতিদিন যাওয়া আসা করতে আমার কত কষ্ট হতো বলো দেখি। তুমি তো জানো আমার অফিসটা এইদিকে, সেই জন্যেই তো খুঁজে খুঁজে এইখানে একটা রেডিমেড বাড়ি কিনলাম। অজিতের বলা কথায়
এবার যেন মনের মধ্যে থেকে সেই ফাঁকা ফাঁকা ভাবটা কিছুটা কমে এলো সুমিত্রার। সুমিত্রা তার ছোট্ট বাচ্চা মেয়ে রাজন্যার দিকে তাকিয়ে ওর দুই গাল টিপে দিয়ে বলল, কি রাজন্যা, এবার খুশি তো? নতুন বাড়িতে যাব, নতুন বাড়িতে যাব এই বলে বলে তো একেবারে পাগল করে দিচ্ছিলি। হ্যাঁ মা, ভীষণ খুশি, ভীষণ। অজিত, সুমিত্রা আর তাদের একমাত্র মেয়ে রাজন্যা, এই নিয়ে তাদের ছোট্ট সুখের সংসার। তবে হ্যাঁ, অজিতের একজন প্রাণপ্রিয় বন্ধু রয়েছে যে তাদের সমস্ত রকমের সুখ দুঃখের দিনে একসাথে পাশে থাকে। তার নাম হলো অগ্নি। সিভি লেনের এক ভাড়া বাড়িতে বেশ কয়েক বছর থেকে ওরা আজ প্রথম শহরের থেকে একটু বাইরে একটা মফস্বল গোছের জায়গায় বাড়ি কিনেছে থাকবে বলে। অগ্নিটা বরাবরই বড় হুল্লোড়ে প্রকৃতির মানুষ। গাড়ির মিউজিক সিস্টেমে সে মনের মতো একখানা গান চালিয়ে রাজন্যাকে নিয়ে রীতিমতো হুড়োহুড়ি শুরু করে দিল। দেখতে দেখতে ওদের গাড়ি এসে ব্রেক কষল নতুন কেনা বাড়ির সামনে। সুমিত্রা, তুমি রাজন্যাকে নিয়ে নামো, আমরা প্রায় চলেই এসেছি। গাড়িটা এখানেই পার্কিং করতে হবে। ওই সরু গলিটা দেখতে পাচ্ছ, ওখান থেকেই খানিকটা এগিয়ে গেলে আমাদের নতুন বাড়ি পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা মালপত্র নিয়ে এসো, আমি রাজন্যাকে নিয়ে বরং এগোচ্ছি। হ্যাঁ রাজন্যা মা, এই যো, সাবধানে নামো। হ্যাঁ, গাড়ি দিয়ে সাবধানে নামো। আর গাড়ি থেকে নেমে কিন্তু কোনো দিকে দৌড়াদৌড়ি শুরু করে দেবে না, চুপটি করে শান্ত হয়ে এখানে দাঁড়াবে, কেমন? দূর, ভালো লাগে না। তোমরা সব সময় কেবল আমার বকাবকি করো। আমি কি অত দুষ্টুমি করি নাকি? হ্যাঁ সেই তো। ও মা, না 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 না, তুমি আর কোথায় দুষ্টুমি করো? তুমি তো হলে আমাদের লক্ষ্মী মেয়ে, শান্ত মেয়ে। রাজন্যা আর সুমিত্রা গাড়ি থেকে নেমে এবার হাঁটতে হাঁটতে এগোতে লাগলো সেই সরু গলির পথে। অগ্নি আর অজিত ব্যাগপত্র নিয়ে তাদের পিছু পিছু আসতে লাগলো। সুমিত্রার কেমন যেন মনে হলো রাস্তার দুই ধারে আশেপাশের বাড়িগুলো থেকে মানুষজন কেমন যেন অদ্ভুত এক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাদের দিকে। কেউ জানলার ফাঁক দিয়ে পর্দা সরিয়ে, কেউ বা ছাদে পায়চারি করতে করতে, আবার কেউ বারান্দায় সোফার ওপর বসে চা খেতে খেতে যেন দেখছে। তাদের সকলের দৃষ্টি পুরোপুরিভাবেই তাদের দিকে নিবদ্ধ। সুমিত্রা রাজন্যাকে নিয়ে এসে দাঁড়ালো বাড়িটার একেবারে মুখোমুখি। বেশ সুন্দর সাজানো গোছানো রং করা একটা ঝাঁ চকচকে বাড়ি। বাড়িটা খুব একটা বড়সড় না হলেও তাদের তিনজনের থাকার পক্ষে যথেষ্ট। তাছাড়াও বাড়িতে সামনে বেশ কিছুটা ফাঁকা মতো জায়গা রয়েছে। সুমিত্রা ঠিক করেছে এই জায়গাটায় শীতের সময় সে বিভিন্ন রং বেরঙের ফুলের গাছ লাগাবে। ফুল গাছের তার ভীষণ শখ, কিন্তু এতদিন সিভি লেনের ওই বাড়িতে থাকার কারণে সেই সমস্ত শখ মেটাতে পারেনি, কারণ ওখানে বাড়ির বাইরে সেরকম ফাঁকা জায়গা ছিল না। ঘরের বন্ধ দরজার চাবি ছিল অজিতের কাছে। অজিত এগিয়ে এসে দরজার চাবি খুলতেই ওরা একে একে সকলে ভেতরে ঢুকে এলো। ইস, দেখো দেখি, আমি আমার সঙ্গে করে ভ্যানিটি ব্যাগটা নিয়ে আসার কথা একেবারে ভুলেই গেছি। উফ, ওটা গাড়ির ভিতরেই রয়ে গেছে। ভাল লাগে না আর আমার। অজিত, অগ্নি, তোমরা একটা কাজ করো না, রাজন্যাকে একটু দেখো, আমি একবার চট করে গাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসছি, কেমন? এই বলে সুমিত্রা এবার বেরিয়ে এলো বাড়ির বাইরে। তারপর আবার সেই সরু গলির রাস্তাটা ধরে মেন রাস্তার গায়ে ফাঁকা জায়গাটায় যেখানে তাদের গাড়ি পার্কিং করে রাখা হয়েছে সেখানে এসে গাড়ির দরজা খুলে সে ভ্যানিটি ব্যাগ আর ওয়াটার বটলটা সঙ্গে নিয়ে ফিরে আসতেই যাবে, ঠিক এমন সময় তার নজর গেল পেছন দিকে। একজন বয়স্ক মহিলা, খুব সম্ভবত এই পাড়ারই বাসিন্দা, তিনি কেমন যেন একটা অদ্ভুত রকমের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। সেই বৃদ্ধা মহিলার দৃষ্টির মধ্যে অপরিসীম ভয় আর নিদারুণ অমঙ্গলের আশঙ্কার ব্যাপারটা মোটেও ভালো লাগলো না সুমিত্রার। সে সেই বৃদ্ধাকে এগিয়ে গিয়ে খানিকটা ইতস্তত বোধ করে কথাটা বলেই ফেলল। এক্সকিউজ মি, আপনি আপনি এইভাবে আমায় দেখছিলেন কেন? মানে কি হয়েছে, কিছু বলতে চান? সুমিত্রার কথা শুনে এবার কেমন যেন থতমত খেয়ে গেল সেই বৃদ্ধা। সে মুখে কিছু না বলে কেবলমাত্র নেতিবাচক ভঙ্গিমায় মাথা নাড়ালো দুই দিকে। বলতে চান না? বাহ,
না মানে আপনি নিশ্চয়ই কিছু একটা বলতে চেয়েছিলেন, তাই জন্যই ওরকমভাবে আমার দিকে তাকাচ্ছিলেন। বলুন তো, বলুন, কি কি লুকোচ্ছেনটা কি আপনি? আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন আপনি নিশ্চয়ই। আমি না লক্ষ্য করে দেখেছি এই পাড়ায়, মানে যখন থেকে এসেছি আর কি, তখন থেকেই দেখছি এই পাড়ার প্রায় প্রত্যেকটি মানুষই কেমন যেন একটা অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। মানে কি হয়েছেটা কি, কি ব্যাপারটা কি আপনি বলুন না। সুমিত্রার কথা শুনে সেই বৃদ্ধা এবার খানিকটা ভাঙা ভাঙা কণ্ঠে আড়ষ্টভাবে জড়তা মেশানো গলায় বলল, বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে তোমরা যেই বাড়িটা কিনেছো থাকবে বলে সেই বাড়িতে আজ অবধি কেউ বেশি দিন টিকতে পারেনি। খবরদার, ওই বাড়ির মধ্যে যে সিঁড়ি ঘর রয়েছে সেখানে ভুলেও রাতের বেলায় ঢুকবে না। যত রকমের আওয়াজই পাও না কেন, রাতের বেলায় ওই সিঁড়ি ঘরের ভেতর থেকে কেউ ডাকুক না কেন, কিছুতেই সন্ধ্যার অন্ধকার নামার পর ওই ঘরের ভেতর ঢুকবে না, তাহলে সর্বনাশ হবে, সর্বনাশ। আমাদের এই গোটা পাড়ার মানুষ ওই বাড়িকে সাক্ষাৎ জমের মতন ভয় পায়। এর থেকে বেশি আর কিছুই বলতে পারবো না আমি। খানিকক্ষণ আগে দেখলাম তোমাদের সঙ্গে একটা বাচ্চা মেয়েও রয়েছে। এই সমস্ত কথা বললাম যাতে তুমি একটু সতর্ক হয়ে যাও, সেজন্যই। মেয়েটাকে সাবধানে রেখো যেন রাতের বেলায় সে ওই সিঁড়ি ঘরের ভেতর না প্রবেশ করে। খবরদার, ভুলেও সিঁড়ি ঘরের ভেতর রাতের বেলায় ঢুকতে যেও না। কেন, কি আছে ওই ওই বাড়ির সিঁড়িঘরের মধ্যে যার কারণে রাতের বেলায় সেখানে ঢোকা চলে না? কিসের কিসের কথা বলছেন আপনি? হ্যাঁ, কি বিপদ ঘটার ইঙ্গিত দিচ্ছেন? সুমিত্রার বলা এতগুলো প্রশ্নের মধ্যে একটাও যেন সেই বৃদ্ধা মহিলার কানে ঢুকল না। তিনি এবার হন্তদন্ত হয়ে হাঁটা লাগালেন। তারপর একটা বাড়ির গলি ধরে চলে গেলেন কোথায় যেন। অগত্যা সুমিত্রা ভ্যানিটি ব্যাগ কাঁধের মধ্যে ঝুলিয়ে বাঁ হাতে ওয়াটার বটলটা নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে এলো তাদের বাড়ির দিকে। বর্তমানে ওর মাথার মধ্যে কেবলই ঘুরপাক খাচ্ছে সেই বৃদ্ধার বলা কথাগুলো। যে বাড়ি তারা কিনেছে সেই বাড়িতে নাকি এর আগে কোনো দিন কেউ টিকতে পারেনি বেশি দিন। এই বাড়ির মধ্যে যে সিঁড়ি ঘর রয়েছে তার ভেতর নাকি রাতের বেলায় ঢোকা চলে না। এ কোন বিপদের আগাম ইঙ্গিত দিতে চাইলেন সেই বৃদ্ধা? সত্যিই কি তেমন কিছু লুকিয়ে আছে তাদের কেনা ওই বাড়ির সিঁড়ি ঘরের মধ্যে? নাকি এই সমস্ত কিছু বলে তিনি মিথ্যে ভয় দেখিয়ে ওদের এই বাড়িটা প্রায় জলের দামে বিক্রি করে দেওয়ার কুমতলবে এই সমস্ত কথা বলে গেলেন? সুমিত্রা হাঁটতে হাঁটতে এসে পৌঁছল বাড়ির ভেতর। তারপর ভ্যানিটি ব্যাগ আর ওয়াটার বটলটা সোফার মধ্যে ছুঁড়ে দিয়ে সে সোজা চলে গেল সিঁড়ির দিকে। পরপর 3টে বেডরুম, সামনেটা ডাইনিং, বাঁদিকে কিচেন, তারপর বাথরুম। সবার শেষে একেবারে ডান দিক ঘেঁষে রয়েছে ছাদে ওঠার সিঁড়ি। আর সিঁড়ির তলায় একখানা ছোট মতো স্টোর রুম জাতীয় সিঁড়ি ঘর, যেটা বর্তমানে বাইরে থেকে লক করা আছে। সুমিত্রার আবারও মনে পড়ে যায় সেই বৃদ্ধার বলা কথাগুলো। কি রয়েছে এই ঘরের ভেতর যার কারণে রাতের বেলায় ঘরের দরজা খোলা বারণ? সুমিত্রা এবার সেদিকে এগিয়ে গিয়ে
সিঁড়ি ঘরের দরজাটা খুলে দেয়, আর সাথে সাথেই কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ তার নাকে এসে খুব জোরালোভাবে ঠেকল। ছোট্টখাট্ট ঘরটার মধ্যে রয়েছে কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র, বড় বড় কাগজের পেটি, পুরনো খবরের কাগজ আর কিছু পুরনো বই ইত্যাদি ইত্যাদি। গোটা ঘরটায় জানলা বলে কিছু নেই, কেবলমাত্র দেওয়ালে একটা ছোট ভেন্টিলেটর আটকানো আছে। তার থেকে দিনের সূর্যের অল্প আলো এসে ঢুকছে সেই ছোট্ট সিঁড়িঘরের মেঝে জুড়ে। দিনের আলোয় একবার পরিষ্কারভাবে ঘরটার সকল দিক খুঁটিয়ে দেখে সুমিত্রা সেই সিঁড়িঘরের মধ্যে এমন কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পেল না যার কারণ ভয় পাওয়ার মতো। তাহলে খানিক আগে ওই বৃদ্ধা ওকে এত কিছু বলল কেন? কেবলমাত্র অনর্থক ভয় দেখানোর জন্য? বৌদি, আজকে আসি, আবার অন্য একদিন আসবো। রাজন্না, আজকে আসি কেমন? 2 দিন পর আবার আসবো। সে কি কাকু, তুমি আর থাকবে না আমাদের সাথে? না রে মা, আমি আসবো তো আবার কদিন পরে। অগ্নির বলা কথাগুলো কানে আসতেই বিস্ময়ের ঘোর কাটিয়ে সেই ঘরের মধ্যে থেকে বেরিয়ে এলো সুমিত্রা। তারপর ঘরের দরজাটা পুনরায় বাইরে থেকে লক করে দিয়ে অগ্নির সামনে এসে বলল, চলে যাচ্ছি মানে? তুমি কি আমাদের সাথে খাওয়া দাওয়া করবে না নাকি? না বৌদি, আজকে থাক, আমি তোমাদেরকে আর ব্যস্ত করতে চাই না। তোমরা এই মাত্র এসেছো, একটু বিশ্রাম নাও, তারপরে বরং নিজেদের মতো রান্না করে নিও। আমি আজকে আসি। আরে দূর ছাড়ো তো, এই এত বেলায় এসে এই নতুন বাড়িতে এসে আবার আমি রান্না করতে যাবো? এখন কি পাগল হয়েছে তুমি? তাই তোমার বন্ধুকে তো তুমি চেনোই, কিরকম হাড় কিপটে বাবারে। এমনিতে তো আর কোনোদিন ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া হয় না টাকা খরচা টরচা করে। তা আজ যখন সেই উপযুক্ত সুযোগটা পেয়েছি, তখন সেই সুযোগটাকে কি করে হাতছাড়া হতে দিই বলো তো? কই গো, শুনছো? খাবারটা একটু অনলাইনে অর্ডার করে দাও না। আর এই যে অগ্নি, তুমি কিন্তু আমাদের সাথে খেয়ে তারপর এখান থেকে রওনা হবে, তার আগে কিন্তু না। ব্যাস, আর কোনো কথা হবে না। নাও নাও, চটপট রেডি হতো। সুমিত্রার কথা শুনে এবার অজিত খানিকটা অভিমানের সুরে বলল, কি বললে? আমি কিপটে? এরকম মিথ্যে কথা তুমি বলতে পারলে? আমি তোমাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াই না? হ্যাঁ, সেই অনেক কিছু খাওয়া, অনেক কিছু বাবা। কত যে তুমি খাওয়াও সেই নিয়ে আর আমি মুখটা খুললাম না, হয়েছে? এই তুমি এখন তাড়াতাড়ি খাবারটা অর্ডার দাও তো, মেয়েটা তখন দিয়ে খিদে পেয়েছে বলছে। বাপি বাপি, বিরিয়ানি অর্ডার দাও, আজ বিরিয়ানি খাবো। আচ্ছা বেশ, আমি তাহলে সকলের জন্য বিরিয়ানি আর চিকেন কষা অর্ডার করছি, ঠিক আছে? দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জমিয়ে হলো আজকে। গরম গরম বিরিয়ানি, সাথে চিকেন কষা, একেবারে জমে ক্ষীর। হ্যাঁ কাকু, তুমি ঠিক বলেছ একেবারে। আচ্ছা বৌদি, খাওয়া দাওয়া হলো, এবার তাহলে আমি আসি, আবার একদিন আসবো না হয়। হ্যাঁ, চলি। সুমিত্রা, তুমি রাজন্যাকে নিয়ে বাড়িতেই থাকো, আমি অগ্নিকে একটু এগিয়ে দিয়ে আসি। এই কথা বলে অগ্নি আর অজিত বেরিয়ে গেল বাড়ির বাইরে। রাজন্যার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আর সুমিত্রারও। রাজন্যাকে নিয়ে সুমিত্রা ঘুমানোর জন্য বেডরুমের ভেতর ঢুকতে যাবে, ঠিক এমন সময় বেখেয়ালে আচমকা ওর চোখটা চলে গেল সিঁড়ির নিচের ওই সিঁড়ি ঘরের দিকে, আর সাথে সাথে শরীরের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল তড়িৎ বেগে। সেই অনুভূতি ভয়ের নাকি অস্বস্তির তা সঠিকভাবে বুঝতে পারল না। অগ্নিকে দাঁড়িয়ে অজিত ঘরে ফিরে এসেই সুমিত্রার উদ্দেশ্যে বলল, সুমিত্রা, আজই আমায় কলকাতায় হেড অফিস যেতে হবে, কি একটা প্রয়োজনীয় কাজে বস ফোন করে রাখলো। অজিতের মুখ থেকে কথা শুনে বিছানায় থতমত খেয়ে উঠে বসল সুমিত্রা। ছোট বাচ্চা মেয়েটা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। সে কি গো, এই তো তুমি বললে তুমি নাকি 2 দিন ছুটি নিয়েছিলে এই নতুন বাড়িতে আসার জন্য, আর এখন তোমাকে এই কলকাতার হেড অফিসে ছুটতে হবে আবার? উফ, ভালো লাগে না। আরে ছুটি তো নিয়েই ছিলাম, কিন্তু এখন কি করব বলো? এমন একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে কলকাতার হেড অফিসে, একবার তো আমাকে যেতেই হবে, তাই না? আমাদের বস এই কাজের জন্য আমাকেই সব থেকে উপযুক্ত বলে মনে করেছেন, সেই জন্যই আমাকে তিনি বহুবার বলছেন কলকাতায় যাওয়ার কথা। এবার তুমি বলো, এত কিছুর পরে আমি না গেলে হয়? দেখো অজিত, মানে বুঝতে পারছি তোমাদের অফিসের ব্যাপার, আমি কি করে এবার না বলি, কিন্তু
তো তোমারও তো একটু আমাদের দিকটা ভাবা দরকার, তাই না? মানে দেখো, আজকে আমরা এখানে প্রথম দিন এসেছি, এই পাড়ার তো আবার কাউকেই চিনি না। রাতের বেলায় একা একা এতটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে থাকবো কি করে বলো তো? মানে দেখো, যদি কোনো প্রয়োজন পড়ে, এ পাড়ার তো কাউকে চিনিও না যে ফোন করে ডাকবো। বুঝতেই তো পারছো, বলো। একটু দেখো না যদি ক্যান্সেল করা যায়। আরে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? কিসেরই বা প্রয়োজন পড়বে? আর সত্যিই যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে অগ্নিকে একটা ফোন করে দিও। অগ্নির বাড়ি এখান থেকে বেশি দূর নয়। ওর ওপর আমার পূর্ণ আস্থা আছে। ও আমাদের প্রচুর হেল্প করে। সত্যি ওর মতো বন্ধু বাবা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, বেশ, ঠিকই আছে। মানে তোমাকে আর এইসব নিয়ে এত ভাবনা চিন্তা করতে হবে না। তোমাকে যখন যেতেই হবে তখন বরঞ্চ একটা কাজ করো, সকাল সকাল বেরিয়েই পড়ো। এখান থেকে কলকাতা তো আর নেহাত কম কিছু ডিস্টেন্স নয়, বলো। যাও যাও, সাবধানে যাও। হ্যাঁ, আমাদেরকে নিয়ে আর ভেবো না, চিন্তা করো না। হ্যাঁ, ঠিকই বলেছো। তাড়াতাড়ি বেরিয়ে পড়লেই ভালো হয়। আচ্ছা, তুই বরং রাজনার কাছে থাকো, আর পাশের রুম থেকে আমার ল্যাপটপটা আর ওই কাগজপত্রগুলো আছে না, ওগুলো একটু এনে দাও তো, চট করে বেরিয়ে পড়ি। আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে অফিসের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অজিত বেরিয়ে পড়ল কলকাতার উদ্দেশ্যে। আকাশের দিকে তাকাতেই বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল সুমিত্রার। আকাশের এক কোণে একটু একটু করে জমতে শুরু করেছে আলকাত্রার মতন কুচকুচে কালো চাপ চাপ মেঘরাশি। তার সাথে বইছে ঝোড়ো মাতাল হাওয়া। হাওয়ার দাপটে তার মাথার লম্বা লম্বা চুল মুখের মধ্যে ঝাপটা মারল। হাওয়ার দোলায় ঘরের মধ্যে টাঙানো উইন্ড চাইম টুং টাং শব্দে নড়ে চড়ে উঠল বেশ কয়েকবার। ঘরের দরজা বন্ধ করে সুমিত্রা সিঁড়ি বেয়ে উঠে এলো ছাদে। বেশ বড় সড়ো আকারের একটা ছাদ। ছাদের ধারে এসে দাঁড়ালো সে। তাদের ছাদ থেকে দেখা যাচ্ছে সামনের কিছুটা দূরে সুদূর প্রসারী মাঠের ধান ক্ষেত, ছোট বড় নানান মাপের ঘরবাড়ি, সরু গলিপথ, রাস্তার ধারে লাইট পোস্ট, বড় ছাতিম গাছ, আরও কত কি। আকাশের দিকে তাকাতেই বুক ঠেলে কেমন যেন একটা দীর্ঘশ্বাস উঠে আসতে চাইল। ইতিমধ্যেই আকাশের এক কোণে জমতে থাকা মেঘটা যেন একটু একটু করে গ্রাস করে নিয়েছে সমগ্র আকাশটাকে। গোটা গগনবক্ষ পুরোপুরিভাবে ছেয়ে যাচ্ছে ঘন কালো জমাটবদ্ধ মেঘের আস্তরণে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। ইতিমধ্যেই সনসন করে বাতাস বইতে শুরু করেছে। বহু দূরের নারকেল আর সুপারি গাছের মাথাগুলো ক্রমাগত দোলা খাচ্ছে সেই হাওয়ার সাথে তালে তাল মিলিয়ে। আচমকাই রাজন্যার কথা মাথায় এলো সুমিত্রার। না, মেয়েটাকে ওইভাবে একলা বেডরুমে শুইয়ে রেখে তার কিছুতেই ছাদে উঠে আসা উচিত কাজ হয়নি। অচেনা অজানা একটা জায়গায় মেয়েটা যদি ভয় পায়, তাকে এক্ষুনি নিচে নামতে হবে। এই ভেবে সুমিত্রা চিলেকোঠার দরজার ভেতর থেকে লক করে সিঁড়ি বেয়ে নেমে এলো নিচের তলায়। চারপাশ থেকে সূর্যের আলো একটু একটু করে ফুরিয়ে কেমন যেন কালো অন্ধকার নেমে এলো। আর ঠিক এরপরেই প্রথমে ঝিমঝিম করে, তারপর ঝমঝম করে মুষলধারে শুরু হলো বৃষ্টিপাত। যাবার সময় একবার আমার সাথে দেখাও করে গেল না। রাতের বেলায় খাবার টেবিলে খাবার খেতে বসে কথাটা বলল রাজন্যা। সুমিত্রা খেতে খেতে মেয়ের দিকে তাকিয়ে মেয়ের এই কথা শুনে বলল, ছি মা, এরকমভাবে বলতে নেই। তুমি তো তখন ঘুমোচ্ছিলে, বলো। তাই তোমার ঘুমে যাতে কোনো ডিস্টার্ব না হয় সেই জন্যই তোমার বাবা তোমাকে উঠায়নি। না হলে বাবা তোমার সাথে দেখা না করে বেরিয়ে যেত, বলো। এরম বলতে নেই মা আমার। সরি মা, আমার ভুল হয়ে গেছে। আমি জানি তো আমার বাপি আমায় ভীষণ ভালোবাসে। আমার বাপি পৃথিবীর সেরা বাপি। মা, ও মা, বাপি কবে আসবে কলকাতা থেকে? সঠিক বলতে পারছি না, তবে আশা করি অফিসের কাজ মিটে গেলে কালকের মধ্যেই তোমার বাপি চলে আসবে। না রাজন, এবার তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে ফেলো। অনেক রাত হয়েছে, এবার তো তোমায় ঘুমোতেও হবে, বলো। চলো চলো, খেয়ে নাও। খাওয়া কমপ্লিট করে রাজন্যাকে নিয়ে সুমিত্রা এগিয়ে গেল বেসিনের দিকে। বাইরে এক নাগাড়ে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। সেই বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও অবধি আধ ঘন্টার জন্য বৃষ্টি থামেনি।
একভাবে বিরামহীন অবস্থায় বর্ষণ হয়ে চলেছে। রাজন্যাকে বেডরুমে যেতে বলে সুমিত্রা একবার এসে দাঁড়ায় কাঁচের জানলাটার সামনে। বৃষ্টিতে চারপাশ পুরোপুরিভাবে ঝাপসা হয়ে গেছে। রাস্তার দুই ধারে জ্বলতে থাকা হলদেটে বৈদ্যুতিক বাতিগুলো যেন কোনো মায়া বলে একেবারে কমে এসেছে। চারিদিকে তাকিয়ে কোনো মানুষজনের দেখা পেল না সুমিত্রা। তাদের এই বাড়িটা পাড়ার একেবারে শেষ মাথায়, তাই হয়তো এমন বৃষ্টি বাদলার আবহাওয়ায় বাড়ির বাইরে আর কেউ বেরোয়নি। জানলার কাছ থেকে সরে এসে এবার বাথরুমে ঢুকে গেল সুমিত্রা। তারপর ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে টাওয়েলে মুখ মুছতে মুছতে সে বেডরুমে প্রবেশ করল। ততক্ষণে রাজন্যা লক্ষ্মী মেয়ের মতো বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুমিত্রা মেয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে ছোট্ট বাচ্চা মেয়েটার কপালে একটা স্নেহের চুম্বন এঁকে তার গায়ে পাতলা চাদরটা টেনে দিল। তারপর তার পাশটিতে সে নিজেও শুয়ে পড়ল। মাঝরাতে আচমকাই ঘুমটা ভেঙে গেল সুমিত্রার। ঘুম ভেঙে চোখের পাতা খুলতে সে দেখল গোটা ঘর পুরোপুরি অন্ধকার। রাতে শোয়ার সময় যে নাইট ল্যাম্পটা সে জ্বালিয়েছিল সেটা বর্তমানে আর জ্বলছে না। ফলে সমস্ত ঘর জুড়ে বিরাজ করছে পাতালের মতো গাঢ় অন্ধকার। হাতের কাছে থাকা মোবাইলটা হাতড়ে হাতড়ে খুঁজে পেয়ে সে দেখল রাত এখন 1:45। নিজের মুখ দিয়ে অজান্তেই ফোনের মধ্যে দেখা ঘড়ির সময়টা বেরিয়ে এলো সুমিত্রার। ধীরে ধীরে কুনুইয়ে ভর করে বিছানার মধ্যে আধশোয়া অবস্থায় উঠে বসল সে। সামনের মস্ত বড় কাঁচের জানলাটা দিয়ে দেখা গেল বাইরেটাও পুরোপুরি অন্ধকারের সাম্রাজ্যে ডুবে গেছে। রাস্তার দুধারে লাইট পোস্টের আলোগুলো আর জ্বলছে না। হয়তো লোডশেডিং হয়েছে। বৃষ্টি এখন থেমে গেছে পুরোপুরি, তবে শোঁ শোঁ শব্দে বাতাস বইছে অনবরত। ফোনের ফ্ল্যাশ লাইট জেলে সুমিত্রা বিছানা থেকে নেমে আসে। একবার বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে সে। বেডরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই ওর সর্ব অঙ্গ জুড়ে যেন কাঁটা দিয়ে ওঠে। সে এতক্ষণ ঘরের ভেতর ছিল বলে বুঝতে পারেনি, কিন্তু বাইরেটা অর্থাৎ তাদের ডাইনিং রুমটা পুরোপুরিভাবে কনকনে ঠান্ডা। সুমিত্রার মনে হয় কেউ যেন ওর শরীরে এক বালতি বরফ গলা জল ঢেলে দিয়েছে। শিরদাঁড়া দিয়ে সরসর করে একটা চোরা রক্ত নেমে গেল তড়িৎ বেগে নিচের দিকে। ফোনের ফ্ল্যাশ লাইট উঁচিয়ে ধরে এদিক ওদিক তাকিয়ে সে দেখতে থাকে তাদের বাড়ির কোনো জানলা বর্তমানে খোলা নেই তো, যার কারণে বাইরের ঠান্ডা বাতাস ঢুকে এইভাবে তাদের ঘর শীতল করে তুলতে পারে। সুমিত্রার মনে হলো এই ঠান্ডাটা যেন মোটেও স্বাভাবিক কোনো ঠান্ডা নয়। কোনো বরফের দেশে বেড়াতে গেলে বুঝি এইরকম গা শিরশির করে মারাত্মক ঠান্ডায়। তলপেটটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। না, আর দাঁড়ানো যাচ্ছে না। তাকে এবার বাথরুমের দিকে এগোতেই হবে। কিন্তু সুমিত্রার ভীষণ রকমের ভয় করে। সে বুঝতে পারে তার মনের মধ্যে খুব সূক্ষ্মভাবে একটু একটু করে দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে একটা ভয়ের অনুভূতি। বাথরুমে ঢুকে চটজলদি কাজ সেরে সে পুনরায় বেডরুমের দিকে পা বাড়াতেই যাবে, ঠিক এমন সময় তার কানের মধ্যে একটা আওয়াজ এসে যেন সজোরে ধাক্কা মারল। কেমন যেন একটা ঠক ঠক শব্দ সুমিত্রার কানে ঠেকল। শব্দটার তীব্রতা যে খুব বেশি তেমনটা নয়, কিন্তু চারপাশ পুরোপুরি নিস্তব্ধ হওয়ার কারণে হয়তো এই সামান্য শব্দটাও তার কান অবধি এসে পৌঁছতে সক্ষম হয়েছে। কিন্তু কোত্থেকে আসছে এই ঠক ঠক শব্দ? পাথরের মূর্তির মতন সেইখানে ঠায় দাঁড়িয়ে থাকে সুমিত্রা। হঠাৎ মাথার মধ্যে একটা কথা ভেসে উঠতেই তার বুকের হৃদস্পন্দনের মাত্রা এক নিমেষের মধ্যে বেড়ে যায় কয়েক গুণ। ঠক ঠক শব্দটা কি তবে তাদের বাড়ির ছাদ থেকে আসছে? হে ভগবান, তবে কি ওদের বাড়ির ছাদে উঠেছে কেউ? কেউ কি ছাদের ওপর হেঁটে চলে বেড়াচ্ছে? হ্যাঁ, এমনটা হতেই পারে। খুব একটা অস্বাভাবিক ব্যাপার মোটেও নয়, কারণ ওদের বাড়ির একতলার ছাদ যে কোনো চোর ডাকাতের পক্ষে বাড়ির দেওয়ালের মধ্যে থাকা পাইপলাইন বেয়ে সেই ছাদে উঠে আসা এমন কোনো কষ্টসাধ্য ব্যাপার নয়।
এবার কি করবে সুমিত্রা? বাড়িতে যে পুরুষ মানুষ বলতে আর কেউ নেই, সে আর তার ওই ছোট্ট বাচ্চা মেয়েটা ছাড়া এ বাড়িতে এখন কেউ নেই। সে কি একবার বিষয়টা দেখবে? হয়তো অন্য কিছু ঘটছে আর সে সম্পূর্ণ ভুল ভাবছে। ছাদের মধ্যে চিলেকোঠার দরজা খুলে দেখতে গেলে যদি কেউ তার ওপর আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে, তখন কি করবে সে? এরপরেই সুমিত্রার মাথায় আসে ছাদের দরজায় একখানা বেশ মাঝারি মাপের ছিদ্র দেখেছিল সে। ওই ছিদ্রের মধ্যে চোখ রাখলে গোটা ছাদের পুরোটা দেখা না গেলেও বেশিরভাগ অংশটাই দেখা যায়। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। ভয় ভয় একটা শুকনো ঢোক গিলে সুমিত্রা সিঁড়ি দিয়ে উঠে আসতে লাগলো ছাদের দিকে। সবচেয়ে ওপরের সিঁড়ির শেষ প্রান্তে এসে সে ওই ছিদ্রের মধ্যে নিজের চোখ রাখল। আকাশ থেকে মেঘ সরে গেছে, তাই চাঁদের মিহি রূপালী আলো এসে দেখতে পেল তাদের বাড়ির গোটা ছাদ এখন সম্পূর্ণ ফাঁকা। অত্যন্ত ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বন্ধ দরজার ভেতর থেকে সে খানিকটা উঁচু গলায় বলল, কে আছে ছাদের মধ্যে? না, সুমিত্রার প্রশ্নটার কোনো উত্তর ভেসে আসে না ছাদের মধ্যে থেকে। সে এবার সিদ্ধান্ত নেয় চিলেকোঠার দরজা একবার খুলে ছাদের উপর উঠে আসার। মনে মনে ভগবানকে স্মরণ করে অত্যন্ত ভয়ের সাথে কাঁপা কাঁপা হাতে চিলেকোঠার দরজার লক খুলে সে পা রাখে ছাদের মধ্যে। চারিদিকে তাকিয়ে ভালোভাবে চোখ বুলিয়ে দেখে নেয় ছাদের কোথাও কেউ নেই। গোটা ছাদ সম্পূর্ণ ফাঁকা। তাদের বাড়ি লাগোয়া বিশাল বড় নারকেল গাছটার পাতাগুলো মাঝে মধ্যেই নড়ে নড়ে উঠছে হাওয়ার সাথে সাথে। চারিদিকে কেবলই নীলচে কালো অন্ধকার, কোথাও বিন্দু মাত্র কোনো আলোর চিহ্ন মাত্র নেই। হয়তো এরকম জল ঝড় প্রাকৃতিক দুর্যোগের কারণেই এমন লোডশেডিং হয়েছে। আজ রাতে আর কারেন্ট আসার কোনো সম্ভাবনা নেই। চাঁদের রূপলি জোছনা যেন নারকেল গাছের পাতা বেয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। বুকের মধ্যে একটা বড়সড় পাথর যেন নেমে গেল। একটা বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিল সুমিত্রা। যাক, ভগবান রক্ষা করেছে। যেমনটা সে ধারণা করেছিল সেরকম অন্তত কিছু ঘটেনি। তাকে এবার নিচে নামতে হবে, কারণ বেডরুমের মধ্যে রাজন্যা একা শুয়ে আছে। এই অন্ধকারে মেয়েটার যদি ঘুম ভেঙে যায় আর সে যদি তার পাশে মাকে দেখতে না পায়, তাহলে ভীষণ রকমের ভয় পেয়ে যাবে, এমনকি কান্নাকাটিও করতে পারে। এই ভেবে সুমিত্রা চিলেকোঠার দরজা ভেতর থেকে লক করে নেমে এলো সিঁড়ির রেলিং ধরে। হাতে থাকা ফোনটা জানান দিল এখন বাজছে 2:15। সিঁড়ি পেরিয়ে কয়েক পা এগিয়ে আসতেই পুনরায় ওর কানে এলো ঠক ঠক শব্দটা। আর এবার সুমিত্রা বুঝতে পারল এই শব্দটা আসলে কোত্থেকে আসছে। সে ভেবেছিল এই শব্দটা বুঝি তাদের বাড়ির ছাদ থেকে নেমে আসছে, কিন্তু না, শব্দটা আসলে আসছে সিঁড়ির ঠিক নিচে থাকা ওই ছোট্ট সিঁড়িঘরটার বন্ধ দরজার ওই প্রান্ত থেকে। একটা মারাত্মক আতঙ্কে সুমিত্রার হাড় অবধি যেন কেঁপে উঠল থরথর করে। হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠে আসতে চাইল গলার কাছে। ধীরে ধীরে সে সিঁড়িঘরের দরজার দিকে এগিয়ে এসে দরজায় কান পাততে বুঝতে পারল সত্যিই ওই শব্দটা ঘরের ভেতর থেকেই উৎপন্ন হচ্ছে। কে রয়েছে এই ঘরের মধ্যে? কে শব্দ করছো? কিসের শব্দ হচ্ছে এটা? সুমিত্রার কথা শেষ হতে না হতেই সিঁড়িঘরের বন্ধ দরজার ভেতর হওয়া শব্দটা এবার যেন থেমে গেল। সুমিত্রা উপলব্ধি করতে পারল যেন সেই কনকনে ঠান্ডাটা যেন আবার তার উপর ঝাঁপিয়ে পড়েছে, একটু একটু করে যেন গ্রাস করে নিচ্ছে ওকে। ও মা, মা, আমি রাজন্যা। এই ঘরের মধ্যে আটকা পড়ে গেছি। এই ঘর থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছি না মা। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। এই ঘরের ভেতরে ঢুকে এসো তুমি, আমার ভীষণ ভয় করছে মা। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। সুমিত্রার বুকের মধ্যে অদৃশ্য কেউ যেন একটা ধারালো ছুরি বসিয়ে দিল গায়ের জোরে। হায় ঈশ্বর, তাহলে কি রাজন্যাই ঘরের ভেতর প্রবেশ করেছে? কিন্তু এমন অন্ধকারের মধ্যে সেই ঘরের মধ্যে ঢুকতে গেল কেন? তবে কি মায়ের দেখা না পেয়ে বাচ্চা মেয়েটা এমন একটা ভুল কাজ করে বসল?
না না, তাকে এক্ষুনি এই সিঁড়িঘরের দরজা খুলে ফেলতে হবে। ওর মেয়েটা ভীষণ ভয় পেয়ে গেছে, ইতিমধ্যে হয়তো কান্নাকাটিও শুরু করে দেবে। এই সকল কথা ভেবে সুমিত্রা সিঁড়িঘরের বন্ধ দরজা খুলতেই যাচ্ছিল, এমন সময় সকালে এই পাড়ার সেই বৃদ্ধার বলা কথাগুলো তার মাথার মধ্যে যেন ভেসে উঠল। খবরদার, যত যাই কিছু হোক না কেন, তোমাদের বাড়ির ওই সিঁড়ি ঘরের দরজা কিন্তু খুলবে না। যত রকমের আওয়াজই পাও না কেন, রাতের বেলায় ওই সিঁড়ি ঘরের ভেতর থেকে কেউ ডাকুক না কেন, কিছুতেই সন্ধ্যার অন্ধকার নামার পর ওই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকবে না, তাহলে সর্বনাশ হবে, সর্বনাশ। ছ্যাঁত করে সেই বৃদ্ধার বলা কথাগুলো কিংবা বলা ভালো সতর্ক বাণীগুলো মনের আঙিনায় ভেসে উঠল সুমিত্রার। এবার কি করবে সে? দরজার ওদিকে অতল অন্ধকারে ডুবে থাকা ছোট্ট ঘুপসি মতন ঘরটার মধ্যে আটকা পড়ে গেছে তার মেয়ে। রাজন্যা ক্রমাগত বন্ধ দরজার গায়ে ঠক ঠক করে আওয়াজ করছে আর তাকে বের করে আনতে বলছে। এদিকে দিনের বেলায় সুমিত্রাকে সাবধান করে দিয়েছিল এক বৃদ্ধা, যত যাই হোক না কেন সে যেন ঘুণাক্ষরে ওই সিঁড়িঘরের দরজা না খোলে রাতের অন্ধকারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে, মহা সর্বনাশ হয়ে যাবে। ও মাই গড, এবার কি করব আমি? কি ভীষণ রকমের অসহায় লাগছে আমার। কোন দোটানায় ফেললে ঠাকুর? কি করা উচিত আমার? আমি কি একবার সিঁড়ি ঘরের দরজা খুলে দেখবো নাকি? সেই বৃদ্ধার কথায় মান্যতা দেব? হাতের মধ্যে ধরে থাকা মোবাইলটা দুবার শব্দ করে সুইচ অফ হয়ে গেল, আর সাথে সাথে ফোনের মধ্যে জ্বলতে থাকা সাদাটে স্বল্প আলোটাও নিভে গেল। সুমিত্রা বুঝতে পারল ফোনের চার্জ শেষ হয়ে গেছে। এই বাড়িতে আসার পর থেকে একবারের জন্য ফোনটা চার্জে বসানো হয়নি। ফোনের আলো নিভে যাওয়া মাত্রই সেই হাড় হিম করা ভয়টা যেন কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়ে বিষাক্ত ময়াল সাপের মতো সুমিত্রার পায়ের নখ থেকে মাথার চুল অবধি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কিন্তু ঈশ্বর বলে হয়তো কিছু রয়েছেন, তাই সুমিত্রার মাথায় এবার শুভ বুদ্ধির সঞ্চার হলো। এমন বিপদের সময়ও সে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ল না। সিঁড়িঘরের সামনে থেকে সে দৌড়ে এলো বেডরুমের দিকে, আর বেডরুমের দরজা খুলতেই সুমিত্রা পুরোপুরি অবাক হয়ে গেল। চাঁদের মিহি জোছনার আলো কাঁচের জানলা হয়ে পর্দা গলে এসে পড়েছে বিছানার মধ্যে, আর সেই রূপালী আলোতে সে দেখল তার ছোট্ট মেয়ে রাজন্যা বিছানার মধ্যে গভীর ঘুমে নিদ্রামগ্ন। সুমিত্রা পুনরায় ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরিয়ে এলো সিঁড়িঘরের সামনে। তখনও একইভাবে কে যেন হুবহু রাজন্যার গলা নকল করে বন্ধ দরজার ওই প্রান্তে দাঁড়িয়ে সমানে দরজায় ঠক ঠক শব্দে টোকা মারতে মারতে বলে চলেছে, মা, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার ভীষণ ভয় লাগছে, এখানে প্রচুর অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি, প্লিজ আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। না 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 না, তুমি 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 কিছুতেই আমার মেয়ে রাজন্যা হতে পারো না। না, কারণ আমি এই মাত্র কয়েক সেকেন্ড আগে বেডরুমের মধ্যে গিয়ে দেখে এসেছি আমার মেয়ে রাজন্যা বিছানার মধ্যেই শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তুমি যদি আমার মেয়ে না হও তাহলে তুমি কে তুমি যে আমায় হুবহু আমার মেয়ের মতন গলা নকল করে এই সিঁড়িঘরের দরজা খুলতে বারবার জোর করছি না? আমি তোমার কৌশল ধরে ফেলেছি, আর কিছুতেই আমি এই ঘরের দরজা খুলবো না। এমন রাতের অন্ধকারে আমি কিছুতেই এই দরজা খুলবো না। কে তুমি বলো? সুমিত্রার এই কথা শুনে সিঁড়িঘরের মধ্যে থেকে ভেসে আসা সকল শব্দ, যাবতীয় গলার আওয়াজ সব যেন পুরোপুরিভাবে থেমে গিয়ে আবার আগের মতন নেমে এলো শ্মশানপুরীর নিস্তব্ধতা। এরকম নীরবতার মধ্যে আগে কখনো সে পড়েনি। চারিদিক থেকে কোনো আওয়াজই ভেসে আসছে না। কোথাও মেঝের মধ্যে একটা সামান্য সূচ পড়লেও বোধহয়
কর্ণগোচর হবে খুব সহজে। কি সুমিত্রা, এই সুমিত্রা, তুমি তুমি নিজের কি অবস্থা করেছো? হ্যাঁ? সুমিত্রার দুই কাঁধ ধরে ভীষণ রকমের ঝাঁকুনি দিয়ে একটানা কথাগুলো বলল অজিত। এতক্ষণে যেন ঘোর ফিরল সুমিত্রার। অজিতের দিকে যেন কেমন বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকল সে অপলকভাবে কিছুটা সময়। অজিত যে কখন ফিরে এসেছে তা সে জানে না। অজিত পুনরায় তার উদ্দেশ্যে প্রশ্ন করল, আরে কি হলোটা কি সুমিত্রা? তোমার কি শরীর খারাপ করছে? তুমি এমন চুপচাপ বসে রয়েছো কেন? তাছাড়া নিজের শরীরের এই কী হাল করেছো? মানে মাত্র একটা রাতের মধ্যে মাথার চুল পুরোপুরি এলোমেলো, চোখের তলায় কালো হয়ে রয়েছে। তোমায় তো দেখে মনে হচ্ছে রাতভর ঘুমোওনি। এই কি গো, শুনতে পাচ্ছ তুমি? আরে কি হয়েছে তোমার সুমিত্রা? হ্যাঁ, তোমার ফোন সুইচ অফ কেন? আগে আমাকে সেই উত্তরটা দাও। আমি তোমাকে ফোনে না পেয়ে দুশ্চিন্তায় ছুটে এসেছি এখানে। আরে আরে কি হয়েছে, উত্তর দাও। সুমিত্রা এবার হাউমাউ করে কেঁদে ফেলল ভীষণ রকমের অসহায়তায়। তারপর সে জড়িয়ে ধরল অজিতকে। কাঁদতে কাঁদতে কোনো রকমে শ্বাস নিয়ে সে একে একে বলে চলল কাল সকালে এই পাড়ার সেই বৃদ্ধার বলা কথাগুলো, গভীর রাতে তার সাথে হওয়া অস্বাভাবিক সমস্ত কিছু। সুমিত্রার কথা শেষ হতেই হো হো করে হেসে উঠল অজিত। তার হাসি যেন কিছুতেই থামছে না। কোনো রকমে হাসিটা থামিয়ে বহু কষ্টে অজিত বলল, তুমি কি আমার সাথে মজা করছো? এটা কিন্তু মজার সময় নয় সুমিত্রা, আর আমি এখন ওরকম মুডে নেই। অজিত, আমি কিন্তু তোমার সাথে বিন্দু মাত্র কোনো মজা করছি না। আমি যা যা বলেছি সত্যি সত্যি হয়েছে সেইগুলো গতকাল রাতে আমার সাথে। এই বাড়ির ওই সিঁড়িঘরকে কেন্দ্র করে এই পাড়ার মধ্যে যেন একটা আতঙ্ক লুকিয়ে রয়েছে। হ্যাঁ, সেটা আমাদের সামনে কেউ প্রকাশ করেনি ঠিকই, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছিলাম। আমরা যখন কাল প্রথমেই বাড়িতে আসলাম তখন অনেক মানুষ আড়ালে আবডালে দাঁড়িয়ে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল আমাদের দিকে। আমি যখন গাড়ির কাছে গিয়েছিলাম সেই বৃদ্ধা আমায় সতর্ক করে দিয়েছিলেন রাতের বেলায় আমি যেন কিছুতেই ওই সিঁড়িঘরের দরজা না খুলি। কাল রাতে ওই ঘরের ভেতর থেকে হুবহু রাজন্যার মতো কে যেন গলা নকল করে আমায় বারবার বলছিল ওই সিঁড়িঘরের দরজা খুলতে। তুমি কি বলতে চাইছো বলো তো অজিত? এত কিছু আমার সাথে একের পর এক ঘটেছে, আর এই সমস্ত কিছুই কি কাকতালীয়? ওই সমস্ত কিছুই কি আমি হ্যালুসিনেট করেছি? আমি তোমাকে বানিয়ে বলছি। ও জাস্ট শাট আপ সুমিত্রা। এখানে কে থাকবে যে তোমার রাজন্যার মতো করে গলা করে তোমার সাথে কথা বলবে? হ্যাঁ, তুমি নিশ্চয়ই কোনো হরর ফিল্ম দেখেছো, আর সেই ফিল্মের এফেক্টেই এসব হচ্ছে। না 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 না, আমি না তো কোনো হরর ফিল্ম দেখেছি, আর না কোনো দুঃস্বপ্ন। কিচ্ছু আমি এসব করিনি। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তো আমাদের সাথেই থাকছো, তাই তো? নিজের চোখেই দেখতে পাবে আজ রাতে ঠিক কি ঘটে। তুমি নিজের চোখেই সেটা দেখতে পাবে, আর তখনই তুমি বিশ্বাস করবে যে আমি কোনো কথা ভুল বলিনি, আমি কিচ্ছু বানিয়ে বলিনি। এই বাড়ির সিঁড়িঘরকে কেন্দ্র করে সত্যিই কোনো একটা ভয়ানক রহস্য লুকিয়ে রয়েছে। রাত 1:45। তারপর থেকে সারাটা দিন কেটে গেছে এরকম টান টান অদম্য উত্তেজনার সাথে। সুমিত্রা যেন অজিতকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল যে আজ রাতেও ঠিক এমনই কোনো একটা অস্বাভাবিক ঘটনা ঘটবে। সেই কারণেই অধীর আগ্রহের সাথে সে অপেক্ষা করছে রাতের অন্ধকার নামার জন্য। কারণ অজিত কোনো রকম ভূত প্রেত আত্মা এসবে মোটেও বিশ্বাসী নয়। ওর মতেই সবই হলো মানব মনের দুর্বল হৃদয়ের কিছু ভ্রান্ত ধারণা মাত্র। অজিত আজ ঠিক করেছিল সারা রাত জেগে সে বসে থাকবে বেডরুমের বাইরে, আর সেই মতোই সে বাইরে রাখা নরম সোফায় বেশ আরাম করে বসেছিল। অজিত আজ সারা রাত জেগে লক্ষ্য করবে সুমিত্রার বলা কথা অনুযায়ী সত্যিই সেরকম কোনো ঘটনা ঘটে কি না। ঘড়ির কাঁটা যখন 1:45 ঘর ছুঁল, ঠিক তখনই দপদপ করে অল্প পাওয়ারের আলোটা দুবার কেঁপে পুরোপুরি নিভে গেল। আর লোডশেডিং হওয়ার সাথে সাথে সিঁড়ির নিচে থাকা সেই ঘরের ভেতর থেকে কে যেন বন্ধ দরজার গায়ে
ঠক ঠক শব্দে আঘাত করতে লাগলো। নিজের কানকেই বুঝি বিশ্বাস করতে পারল না অজিত। তাহলে কি সুমিত্রাই ঠিক বলেছিল? সত্যিই কি এই বাড়ির ওই সিঁড়িঘরের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে যা তার অজানা? না, আজ আমি নিজের চোখে দেখব বিষয়টা আসলে কি ঘটছে। ওই সিঁড়ি ঘরের মধ্যে এমন কি রয়েছে যার কারণে রাতের বেলা এরূপ উপদ্রব শুরু হয়। এ নিশ্চয়ই কোনো হুলো বিড়ালের কাজ। হয়তো সিঁড়ির ঘরের মধ্যে সে দিনের বেলায় লুকিয়ে থাকে, আর রাতের অন্ধকার নামলেই সিঁড়ির ঘরের ভেতরে থাকা ছোট ছোট ইঁদুর সে ধরে ধরে খায়। হয়তো সেই জন্যই রীতিমতো ধাক্কা খেয়ে এসব ঠক ঠক আওয়াজ করতে থাকে। নিজের মনের মতো একখানা যুক্তি দাঁড় করিয়ে অজিত এবার মোমদানির মধ্যে গাঁথা বেশ কয়েকটা মোমবাতির মুখে একসাথে সব কটার সলতের মধ্যে আগুন ধরিয়ে দিল, আর তাতেই স্বল্প সোনালি আলোর আভা ছড়িয়ে পড়ল গোটা অন্ধকার ঘরটার বেশ কিছুটা অংশ জুড়ে। অজিত এবার ধীর পায়ে মন্থর গতিতে এক প্রকার নিঃশব্দে পা টিপে টিপে এগিয়ে গেল সেই ঘরের দিকে। ক্রমাগত তখনও সিঁড়িঘরের মধ্যে থেকে ওই রকম ঠক ঠক আওয়াজটা ভেসে আসছে বাইরে। দরজার লক দ্রুত হাতে খুলে অজিত দড়াম করে দরজার পাল্লা ঠেলে দিল ভেতরের দিকে, আর তাতে সে যা দেখল তাতে সে অনুভব করল তার ঘাড়ের প্রতিটা লোমকূপ এক এক করে খাড়া হয়ে গেল। অজিতের মুখ দিয়ে নিজের অজান্তেই একটা আর্তনাদ বেরিয়ে এলো যেন বুক ঠেলে। সেই সিঁড়িঘরের কাঠের মেঝে বর্তমানে ভেসে যাচ্ছে গাঢ় তাজা রক্তে। গোটা ঘর জুড়ে যেন বইছে তাজা টকটকে লাল রক্তের নদী, আর ঘরের ঠিক মাঝখানে গুটিসুটি মেরে দুই হাঁটুর মধ্যে মাথা ঠেকিয়ে বসে আছে একটা অল্প বয়সী মেয়ে। যদিও সেই মেয়েটার মুখটা পরিষ্কার দেখা যায় না, কারণ তার এলোমেলো মাথার লম্বা চুল এসে ঢেকে দিয়েছে তার মুখমণ্ডল। অজিত টের পেল তার হাঁটু থরথর করে কাঁপতে শুরু করেছে, তার কপাল ও হাতের তালু দরদর করে ঘামতে আরম্ভ করেছে ইতিমধ্যেই। উফ, কি কনকনে ঠান্ডা লাগছে তার। কেউ যেন এক বালতি বরফ কুচি ঢেলে দিয়েছে ওর শার্টের ভেতর। কে তুমি? হ্যাঁ, আমাদের ঘরের এই দরজা বন্ধ সিঁড়ির ঘরের ভেতরে তুমি প্রবেশ করলে কি করে? হ্যাঁ, কে তুমি? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রশ্নটা জিজ্ঞেস করল অজিত, কিন্তু তারপরেই সে বুঝতে পারল নিজের ভুলটা। সে যাকে প্রশ্ন করেছে ওটা আদৌ কোনো রক্ত মাংসে গড়া মানুষ নয় যে তার এই দরজাবন্ধ ঘরের ভেতর প্রবেশ করতে অসুবিধে হবে। সিঁড়িঘরের ঠিক মাঝখানে রক্তে মাখামাখি অবস্থায় যে বসে আছে সে ইহজগতের কোনো প্রাণী নয়। ইহজগতের কোনো প্রাণী হতেই পারে না। অজিত এতকাল ধরে যে অতিলৌকিক জগৎকে অবিশ্বাস করে এসেছে, এ হলো সেই অতিলৌকিক জগতের কোনো এক বাসিন্দা। অজিতের প্রশ্নে এবার খিলখিল করে হেসে উঠল মেয়েটা। কি বিশ্রী সেই পৈশাচিক রকম কুটিল হাসি! কোনো মানুষের পক্ষে এইভাবে হাসা মোটেও সম্ভব নয়। হাসতে হাসতে একটু একটু করে মুখ তুলে তাকালো ওপরের দিকে, আর এবার যেন গোটা আকাশ ভেঙে পড়ল অজিতের মাথায়। জীবনে এই প্রথমবার এতটা ভয় পেল সে। তার বুকের বাঁদিকে থাকা হৃৎপিণ্ডটা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। অজিতের বুকটা এবার ধড়াস ধড়াস করে লাফিয়ে উঠল। সে দেখল সেই মহিলার চোখ বলে কিছু নেই। চোখের দুই অংশে যেন একেবারে ফুলে ফেঁপে গিয়ে ঢেকে দিয়েছে দুই চোখ। নাকের দুই ছিদ্র দিয়ে টপ টপ শব্দে গড়িয়ে পড়ছে টলটলে রক্ত। ঠোঁটের বেশ কিছুটা অংশ কাটা, আর সেই কাটা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে লালচে হলদেটে ছোপ ধরা দাঁতগুলো। সেই নারী এবার সরীসৃপের মতো কিছুটা বুকে ভর দিয়ে একটু একটু করে বেরিয়ে আসতে লাগলো সিঁড়িঘরের বাইরে। এই সকল হাড় হিম করা দৃশ্য সামনাসামনি দেখে আর নিজেকে সামলাতে পারল না অজিত। ওর পা দুটো যেন আটকে গেছে পুরোপুরি মাটির সাথে। পালানোর এতটুকু শক্তি অবশিষ্ট নেই ওর মধ্যে। হাতের মধ্যে থেকে ধপ করে পড়ে গেল মোমদানিটা, আর সাথে সাথে সব কটা মোমবাতি একসাথে মেঝেতে পড়া মাত্রই নিভে গেল। শেষবারের মতন নিজের ছোট্ট বাচ্চা মেয়েটার মুখটা একবার মনে করার চেষ্টা করলো অজিত। রাজন্যার কথা ভেবে তার দুই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল জলের ফোঁটা। আর কোনোদিন হয়তো সে মেয়েটাকে দেখতে পাবে না। তার যা হওয়ার হোক, কিন্তু পাশের ঘরের বেডরুমে যে শুয়ে আছে রাজন্যা আর সুমিত্রা,
যদি ওকে হত্যা করার পরেই অশরীরী ওদের কোনো ক্ষতি করে তাহলে কি হবে? না 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 না, আর কিছু ভাবতে পারছে না অজিত। ওর মাথার মধ্যে সমস্ত কিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এই অশরীরী আসলে কে? কোথা থেকে এলো সে? মাথায় হাত দিয়ে অজিত অন্ধকারের মধ্যে বসে পড়ল ধপ করে, আর অপেক্ষা করতে লাগলো সেই অশরীরী প্রেতাত্মার বুকে ভর করে তার কাছে এগিয়ে এসে ওর ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য। কিন্তু ঠিক এমন সময় আচমকা ওর বন্ধু অগ্নির আওয়াজ কানে এলো অজিতের। অজিত দেখল অন্ধকারের মধ্যে দৌড়তে দৌড়তে কারা যেন এগিয়ে আসছে সিঁড়ির দিকে। বৌদি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, বিপদ ঘটে যাবে নইলে, তাড়াতাড়ি এসো। অগ্নি আর সুমিত্রা এসে দাঁড়ালো সিঁড়িঘরের সামনে। সুমিত্রার হাতে জ্বলছে একটা সাদা আলোর উজ্জ্বল টর্চ লাইট। সুমিত্রা লাইটের আলো সোজাসুজিভাবে ফেলল সিঁড়িঘরের প্রায় চৌকাঠ গোড়ায় বেরিয়ে আসা ওই অশরীরী নারী মূর্তির ঠিক মুখোমুখি, আর তাতেই বিকট রকমের চিৎকার করে উঠল ওই অশরীরী। এবার বিশ্বাস হলো তো আমার কথা, যে আমি যা সমস্ত কিছু বলেছিলাম তার এতটুকু ভুল কিংবা মিথ্যে ছিল না? আগে এই সর্বনাশীর উচিত শিক্ষা দিই, তারপরে না হয় সব কথা হবে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলতে বলতে অগ্নি এবার হাতের মুঠোয় কি যেন একটা চেপে ধরে এগিয়ে গেল সেই অশরীরী প্রেতাত্মার দিকে। তারপর সে হাতের মধ্যে থেকে বের করে আনলো কেমন যেন একটা গুটি গুটি সবজেটে পাথরের মালা। ওই মালা থেকে যেন বেরিয়ে আসছে এক উজ্জ্বল তীব্র আলোর জ্যোতি। হাতের মুঠোয় ধরে থাকা মালাখানা এবার অগ্নি ছুঁড়ে দিল সেই অশরীরী শরীর লক্ষ্য করে। সেই সবুজ পাথরের মালা ওই অশরীরীর কালো দেহে প্রবেশ করার সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সমগ্র শরীর জুড়ে। বিকট চিৎকার শুরু করলো সেই নারী মূর্তি। তারপর চিৎকার করতে করতে একসময় কাটা ছাগলের মতো মেঝেতে পড়ে ছটফট করে সেই প্রেতাত্মা এক মুঠো ছাইয়ে পরিণত হলো। সিঁড়িঘরের মেঝে থেকে চোখের পলক ফেলার সাথে সাথে যেন অদৃশ্য হয়ে গেল সকল রক্ত। ঝপ করে কারেন্ট ফিরে এলো, আর সাথে সাথে গোটা ঘরটা সাদাটে আলোয় আলোকিত হয়ে উঠল। সব বিপদ কেটে গেছে, আর কোনো চিন্তার কারণ নেই। অজিত তার বন্ধু অগ্নির দিকে এগিয়ে গিয়ে খুব অসহায়ভাবে বলল, এসব কি হচ্ছে অগ্নি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুই এত রাতে এলি থেকে? ওই অশুভ প্রেতাত্মাটি কার? ওই সিঁড়ির ঘরকে কেন্দ্র করে এসব কি হচ্ছে? আরে তুই আগে শান্ত হ, শান্ত হ অজিত। বৌদি, এই ওর জন্য এক গ্লাস জল আনো তো। তুই একটু বস, এখানে বস, তারপর আমি তোকে সবটা খুলে বলছি, ঠিক আছে? সুমিত্রার এনে দেওয়া গ্লাসের সবটুকু জল ঢকঢক করে এক নিঃশ্বাসে খেয়ে ফেলল অজিত। তারপর সে চোয়াল বেয়ে গড়িয়ে আসা জলের সরু রেখা মুছে ফেলল কম্পমান হাতে। কিছু মুহূর্ত আগে যা ঘটে গেল সেসব যেন এখনও কেমন অবিশ্বাস্য বলে মনে হচ্ছে তার। অগ্নি এবার বলতে শুরু করলো সমস্ত কিছু। আজকে দুপুরে বৌদি আমায় ফোন করেছিল, আর কালকে রাতের ঘটনা সব কিছুই আমাকে খোলসা করে খুলে বলল। সঙ্গে এটাও বলল যে তুই নাকি বৌদির কোনো কথাই বিশ্বাস করিসনি। বৌদি হাউ হাউ করে কেঁদে ফেললো অসহায়ভাবে। আমি বৌদির এ সমস্ত কথা শুনে আমার এক গুরুদেবের বাড়ি গিয়েছিলাম। তিনি আমায় তার গলার এই পাথরের সবুজ মালাটি দিয়ে বললেন, যে কোনো অশুভ শক্তিকে চিরতরের জন্য বিনাশ করতে সক্ষম এই মহাশুভ শক্তি সম্পন্ন মালাটি, এটিই রক্ষা করবে নাকি তোদের। গুরুদেবের এই মালা নিয়ে আমি সন্ধ্যার সময় এসে হাজির হই তোদের বাড়িতে, কিন্তু তোকে এই সমস্ত কিছু বৌদি জানাতে দেয়নি, কারণ আমি জানতাম আমি তোর বন্ধু হয়ে ভূত প্রেত বিশ্বাস করছি। এই কথা শুনলে তুই ভীষণ রকমের রাগারাগি করবি এবং রাতের বেলায় আমাকে আর তোদের বাড়িতে থাকতে দিবি না। সেই জন্য আমি বৌদিকে জানাতে বারণ করেছিলাম আমার তোদের বাড়িতে আসার কথা। তোদের বেডরুমের ঠিক পরের যে রুমটা আছে তার খাটের তলায় ঢুকে আমি অপেক্ষা করছিলাম গভীর রাতের জন্য। বৌদি আর রাজন্যা ঘরে ঘুমোচ্ছিল। আচমকা আমি শুনতে পেলাম তোর আর্তনাদ। তারপর আর কি, দৌড়ে সিঁড়ির তলায় এসে দাঁড়ালাম, আর এরপরেই ঠিক কি ঘটলো তা তো তুই নিজেই দেখলি। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওই অশরীরী আত্মা আসলে কে? তোর এই প্রশ্নের উত্তর আজ বিকালে তোদের পাড়ার বেশ কিছু বাড়ি ঘুরে আমি জানতে পেরেছি অজিত। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এ বিষয়ে মুখ খুলতে চাইছিল না, কিন্তু তোরা ভীষণ রকম একটা বিপদে পড়তে চলেছিস সে কথা বলতে কিছু কিছু সহৃদয় মানুষ শেষমেশ মুখ খুলেছে।
তোদের এই বাড়ি অনেক বছর আগে সর্বপ্রথম যার ছিল তার নাম নীলিমা সান্যাল। নীলিমার মা বাবা মেয়ের জন্য খুব শখ করে এই বাড়িটি তৈরি করেন। নীলিমার মা বাবা দুজনেই পথ দুর্ঘটনায় মারা যায়। সে একা একাই বেড়ে ওঠে এই বাড়ির মধ্যে। কিন্তু পরবর্তীকালে সে যখন বড় হয় তখন রুদ্রজিৎ তালুকদার নামে এক শয়তান ব্যক্তি লোভের বশে নীলিমাকে বিবাহ করে এবং তার সমস্ত সম্পত্তি ও এই বাড়ি আত্মসাৎ করে মেয়েটাকে নির্মমভাবে লোহার ভারী অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। ওই সিঁড়ির ঘরের মধ্যে ভরে রেখে এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। 3-4 দিন পর এই বাড়ির মধ্যে থেকে বিটকেল পচা দুর্গন্ধ বেরোলে পুলিশের সহায়তায় মানুষজন এই বাড়ি থেকে উদ্ধার করে নীলিমার মরদেহ। ততক্ষণে লাশটা পুরোপুরিভাবে ফুলে ফেপে উঠেছে। পুলিশ রুদ্রজিৎকে ধরে এবং তার ফাঁসি হয়। কিন্তু এরপর থেকে এই বাড়িতে আর কেউ থাকতে পারেনি। রাতের অন্ধকারে নীলিমার আত্মা জেগে ওঠে ওই সিঁড়ির ঘরের মধ্যে এবং এই বাড়িতে যে বা যারাই থাকে তাদের সে চেষ্টা করে সেই ঘরের দরজা খুলে ভেতরে ঢোকানোর। এবং আগেও বেশ কিছু মানুষকে নীলিমার অশরীরী আত্মা হত্যা করেছে। পুলিশ সেই সমস্ত খুনের কোনো সুরাহা করতে পারেনি, কারণ সবটাই করেছিল এক অদৃশ্য আত্মা। তাই এ বিষয়ে এই পাড়ার কোনো মানুষ মুখ খুলতে চায় না। কিন্তু আর ভয়ের বিন্দুমাত্র কারণ নেই। নীলিমার আত্মা চিরতরের জন্য ধ্বংস হয়ে গেছে। অজিত এবার অগ্নির 2 হাত শক্ত করে চেপে ধরে বলল, তোকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না অগ্নি। তুই আমাদের জন্য আজ যা করলি তা আমি সারা জীবন মনে রাখবো। আজ তুই যদি সময় মতো না আসতিস তাহলে আমার গোটা পরিবারটা শেষ হয়ে যেত। সুমিত্রা, তোমার কথায় আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। আমায় ক্ষমা করো। এতক্ষণ আপনারা শুনছিলেন সিঁড়িঘর, রচনা সুরজিৎ ঘোষ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, আর্য, নীল, সুপ্রজা এবং দুর্বা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা। শব্দ সংযোজন ও আবহ সঙ্গীতে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে ক্রিয়েটোমেনিয়া। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আরও একটা নতুন গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।